নমস্কার। বঙ্গ সাহিত্য কুটিরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার আলোচনার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রবন্ধ সাহিত্যের তাৎপর্য। আমি আজ এই প্রবন্ধের মধ্য দিয়ে সাহিত্যের সংজ্ঞা বা সাহিত্যকে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে দেখছেন ভাবছেন তা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। এই পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আমাকে জানাবেন আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো। শুরু করা যাক। এই সাহিত্যের তাৎপর্য প্রবন্ধটি রবীন্দ্রনাথের লেখা সাহিত্য নামক প্রবন্ধ গ্রন্থে 1907 খ্রিস্টাব্দে অর্থাৎ 1314 বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়। এই সাহিত্যের তাৎপর্য প্রবন্ধের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ সাহিত্যকে কিভাবে দেখছেন, সাহিত্যের সংজ্ঞা কী দিচ্ছেন তা কিন্তু তুলে ধরেছেন। আমরা এই প্রবন্ধের আলোচনার মধ্য দিয়ে এই প্রবন্ধটিকে বুঝব এবং বোঝার চেষ্টা করব রবীন্দ্রনাথ আসলে কি বার্তা দিতে চেয়েছেন। আমি মূল প্রবন্ধটি কিছুটা অংশ পড়ছি এবং আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমার সামনে এখন প্রবন্ধটি খোলা রয়েছে এবং আপনাদের আমি প্রবন্ধের টেক্সট দিয়ে দেব। এছাড়াও আপনারা বিশ্বভারতীর যে সাহিত্য নামক প্রবন্ধ গ্রন্থটি রয়েছে তা আপনারা কিনতে পারেন এবং সেখানেও এই সাহিত্যের তাৎপর্য প্রবন্ধটি আপনারা পেয়ে যান। সাহিত্যের তাৎপর্য। প্রথম কিছু লাইনেই আমরা দেখতে পাচ্ছি, বাহিরের জগৎ আমাদের মনের মধ্যে প্রবেশ করিয়া আর একটা জগৎ হইয়া উঠিতেছে। তাহাতে যে কেবল বাহিরের জগতের রং, আকৃতি, ধ্বনি প্রভৃতি আছে তাহা নহে, তাহার সঙ্গে আমাদের ভালো লাগা, মন্দ লাগা, আমাদের ভয়, বিস্ময়, আমাদের সুখ দুঃখ জড়িত। তাহা আমাদের হৃদয় বৃত্তির বিচিত্র রসে নানাভাবে আভাসিত হইয়া উঠিতেছে। এই যে এত সুন্দর কথাটি, যে বাহিরের জগৎ এবং আমাদের মনের মধ্যে যে জগৎ রয়েছে তাদের যে মেলবন্ধন, আমরা জানি সাহিত্য কথার অর্থ সহিত বা সংযোগ বা মিলন। এই সহিত শব্দ থেকে কিন্তু সাহিত্য কথাটির উৎপত্তি। এবং এই যে তাহাতে যে কেবল বাহিরের জগতে রং, আকৃতি, ধ্বনি প্রভৃতি আছে তাহা নহে, তাহার সঙ্গে অর্থাৎ এই যে সাহিত্য কখন হয়ে ওঠে, আমরা যা চোখের সামনে দেখছি তাকে যখন আমরা নিজের মনের মাধুরী মিশিয়ে সেটিকে মনের ভেতরের যে ভালো লাগা, খারাপ লাগা সব কিছু মিশিয়ে একটা যখন সুন্দর কিছু আমরা তৈরি করি এবং তা আমরা প্রকাশ করি, তাই সাহিত্য হয়ে ওঠে। এবং আমার একটি শর্ট ভিডিও রয়েছে, সেখানে আমি বলেছি যে সাহিত্যের সংজ্ঞা কি। ডক্টর সুধীর কুমার দাশগুপ্তের তিনি কিভাবে সংজ্ঞাটি দিয়েছেন, আপনারা চাইলে সেই শর্ট ভিডিও দেখতে পারেন। তো এই যে মনের যেটি বস্তু জগৎ এবং যেটি অন্তর্জগৎ, এই দুয়ের যখন মেলবন্ধন হচ্ছে, রবীন্দ্রনাথও সেই কথাই বলেছেন, তখন আমরা যে মনের থেকে ভেতর থেকে যে আনন্দ পাই সেটি পড়ে এবং আমাদের যে বিভিন্ন বিচিত্র রস, হৃদয় বৃত্তির বিচিত্র রসে নানাভাবে আভাসিত হইয়া উঠিতেছে, অর্থাৎ হৃদয়ের যে বিভিন্ন রস সেই দুটোর মেলবন্ধনে একসাথে হয়ে ওঠে, তখনই সেটি কিন্তু সাহিত্য হয়ে ওঠে। এই হৃদয় বৃত্তির রসে জারিয়া তুলিয়া আমরা বাহিরের জগৎকে বিশেষ রূপে আপনার করিয়া লই। যেমন জঠরে জারক রস অনেকের পর্যাপ্ত পরিমাণে না থাকাতে বাহিরের খাদ্যকে তাহার ভালো করিয়া আপনার শরীরে জিনিস করিয়া লইতে পারে না, তেমন হৃদয় বৃত্তির জারক রস যাহার পর্যাপ্ত রূপে জগতে প্রয়োগ করিতে পারে না, তাহারা বাহিরের জগৎটাকে অন্তরের জগৎ, আপনার জগৎ, মানুষের জগৎ কইরা লইতে পারে না। অর্থাৎ এই যে জারক রস কি, অর্থাৎ আমাদের পরিপাকতন্ত্র, আমরা যখন কিছু খাই সেই খাওয়াটা তো আমাদের হজম করতে হয়। এবার যদি আমার হজম সিস্টেমই খারাপ থাকে তাহলে তো আমি সেই খাওয়াটা তো আমার বদ হজম হয়ে যাবে, আমার সেই খাওয়াটা মন ভরে খাওয়াই হবে না। সেরকমই যার আমি আগে বলেছি, আমার ওই শর্ট ভিডিওতে আপনারা দেখে নেবেন যে হৃদয়, আমি এখানে আরেকবার বলে দিচ্ছি যে সেখানে তিনি সংজ্ঞা দিয়েছেন যে কবি তার যে অপূর্ব ক্ষমতা বল রয়েছে সেই ক্ষমতা বলের সাহায্যে যে অন্তর জগৎ এবং বহির জগতের মধ্যে যে এক অপূর্ব মেলবন্ধনের সৃষ্টি করে এবং তার যে পড়ে, যে অর্থাৎ পাঠক,
তাকে হতে হবে সহৃদয় সামাজিক। রবীন্দ্রনাথও কিন্তু তাই বলেছেন এখানে, যে তা আমাদের মধ্যে যদি সেই পাঠক মন না থাকে, আমাদের হৃদয়ে যদি সেই জারক রস অর্থাৎ সেই সাহিত্যকে ভেতরে নেওয়ার যদি রস আমাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমরা সেই সাহিত্যটি পড়ে আমরা কিন্তু আনন্দ পাবো না, বা তার যে ভাব, যে অনুভূতি, তা কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে নিজেদের মধ্যে নিতে পারবো না। এক একটি জড় প্রকৃতির লোক আছে জগতের খুব অল্প বিষয় যাহাদের হৃদয়ে ঔৎসুক্য, তাহারা জগতে জন্মগ্রহণ করিয়া অধিকাংশ জগৎ হইতে বঞ্চিত। তাহাদের হৃদয়ের গবাক্ষগুলি সংখ্যায় অল্প এবং বিস্তৃতিতে সংকীর্ণ বলিয়া বিশ্বের মাঝখানে তাহারা প্রবাসী হইয়া আছে। অর্থাৎ আমি বললাম যে আমার যদি হৃদয়ে জারক রস না থাকে, অর্থাৎ আমার যদি হৃদয়ে সেই জায়গাটিগুলি না থাকে বিষয়টি বোঝার বা বিষয়টি পড়ে আনন্দ পাওয়ার, বা আমি আমার সেই অনুভূতিগুলো যদি কাজ না করে, তাহলে সেইভাবে আমরা সেই লেখাটির আনন্দ নিতে পারবো না। এরপরে তিনি বলছেন, আবার এমন সৌভাগ্যবান লোকও আছে যাদের বিস্ময়, প্রেম এবং কল্পনা সর্বত্র সজাগ। প্রকৃতির কক্ষে কক্ষে তাহাদের নিমন্ত্রণ, লোকালয়ে নানা আন্দোলন তাহাদের চিত্তবীণাকে নানা রাগিণীতে স্পন্দিত করিয়া রাখে। আমরা যারা, দেখুন, আমরা সকলে তো লেখক হতে পারি না, বা সকলে আমরা এমন কিছু সৃষ্টি করতে পারি না যা মানে যুগের পর যুগ অমলিন হয়ে থাকবে। তো এই যে রবীন্দ্রনাথ এত কিছু সৃষ্টি করে গেছেন, যা আজও আমাদের বিভিন্ন লেখার মধ্য দিয়ে আমরা দেখতে পাই, যা আজও প্রাণ দেয় আমাদের। তার লেখা পড়লে আমরা একটা আলাদা প্রাণশক্তি পাই। তার লেখা এমনই এক শক্তি রয়েছে, যে শক্তি সকলের পাওয়া হয় না। এবং তিনি এত সুন্দর করে বলেছেন যে এমন সৌভাগ্য লোক, রবীন্দ্রনাথও কিন্তু তেমনই একজন সৌভাগ্য লোক, যাদের বিস্ময়, প্রেম এবং কল্পনা সর্বত্র সজাগ। অর্থাৎ যার মধ্যে কল্পনা, প্রেম, বিস্ময় সব সময় সজাগ থাকে, এবং যে কোনো পরিস্থিতিতে সেই পরিস্থিতির থেকে যে রস আমরা পেয়ে মনকে আনন্দ দিতে পারি, যে কোনো পরিস্থিতির থেকে আমরা নতুন কিছু শিখতে পারি, সেরকম মনের মানুষ হওয়াও কিন্তু বিশাল বড় ব্যাপার। তো এরপরে তিনি বলছেন, বাহিরের বিশ্ব ইহাদের মনের মধ্যে হৃদয়বৃত্তির নানা রসে, নানা রঙে, নানা ছাঁচে, নানা রকম করিয়া তৈরি হইয়া উঠিয়াছে। অর্থাৎ এই যে বহির্বিশ্ব, যা আমরা চোখের সামনে দেখি, সেটিকে যখন তারা নিজেদের অন্তরের বিশ্বের সঙ্গে এক করে নেয়, তখন কিন্তু তারা এক আলাদা বিশ্বে বিচরণ করে, এবং তাদের যে মনের মাধুরী তা কিন্তু বেরিয়ে আসে। ভাবুকের মনে জগৎটি বাহিরের জগতের চেয়ে মানুষের বেশি আপনার, তাহা হৃদয়ের সাহায্যে মানুষের হৃদয়ের পক্ষে বেশি সুগম হইয়া ওঠে। তাহা আমাদের চিত্তের প্রভাবে যে বিশেষত্ব লাভ করে, তাহাই মানুষের পক্ষে সর্বাপেক্ষা উপাদেয়। সেই একই কথা তিনি আবারও বলেছেন। অতএব দেখা যাইতেছে বাহিরের জগতের সঙ্গে মানবের জগতের প্রভেদ আছে। কোনটা সাদা, কোনটা কালো, কোনটা বড়, কোনটা ছোট, মানব জগতের সেই খবরটুকু মাত্র দেয় না। কোনটা প্রিয়, কোনটা অপ্রিয়, কোনটা সুন্দর, কোনটা অসুন্দর, কোনটা ভালো, কোনটা মন্দ, মানুষের জগৎ সেই কথাটা নানা সুরে বলে। অর্থাৎ এই যে বহির্জগতে, এই ধরুন আমার পেছনে এতগুলো বই রয়েছে, প্রত্যেকটি বইয়ের কিন্তু নিজস্ব বিশেষত্ব রয়েছে। আমি যদি ওপরে তাকিয়ে থাকি, তাহলে তো আমি সেই যে তাদের প্রত্যেকটি যে বিষয় কেন সেটি লেখা হয়েছে, কেন সেটি মানুষ পড়ে আনন্দ পাবে, তা তো আমি বুঝতে পারবো না। যখন আমি বইটি নিয়ে খুলে সেটিকে পড়ব, তখন আমার সেখানে ভালো লাগা সৃষ্টি হবে, খারাপ লাগা সৃষ্টি হতে পারে। কোন অংশটি পড়ে আমার সারা জীবন মনে থেকে যাবে, কোন অংশটি হয়তো ভুলেই যাব। এই যে বিভিন্ন রকম যে ব্যাপার, এগুলো কিন্তু মনের অন্তরেই ঘটে। এটি কিন্তু বহির্বিশ্ব ঠিক করে দেয় না যে তোমাকে কোনটা ভালো লাগবে, কোনটা খারাপ লাগবে। তোমার সেটা কিন্তু মনই তোমাকে ঠিক করে দেয় যে তুমি এই জিনিসটা পড়ে তোমার ভালো লাগছে না খারাপ লাগছে। যেমন আমার ভিডিওটি আপনারা দেখবেন, যদি আপনাদের ভালো লাগে আপনারা ভালো বলবেন, যদি আপনাদের এই আলোচনা ভালো না লাগে সেটিও আমাকে জানাবেন। তো পুরোপুরি কিন্তু এটি মনের থেকে আপনারা শুনছেন, এবং আপনাদের মনে যা প্রতিক্রিয়া হচ্ছে তাই কিন্তু এই অন্তর্জগৎ থেকে বেরিয়ে আসে। এরপরে তিনি এই যে মানুষের জগৎ, ইহা আমাদের হৃদয়ে হৃদয়ে বহিয়া আসিতেছে। এই প্রবাহ পুরাতন এবং নিত্য নতুন। নব নব ইন্দ্রিয়, নব নব হৃদয়ের ভিতর দিয়া এই সনাতন স্রোত চিরদিনই নবীভূত হইয়া চলিয়াছে। সনাতন অর্থাৎ যা সর্বকালের, যার কোনো পুরাতন নেই, যা সবসময় নতুন, যার চিরন্তন।
তো এই যে সনাতন স্রোত যা চিরদিনই নতুন নতুন করে ফিরে আসে। আমরা দেখেছি যদি সব কিছু যদি একই হতো তাহলে তো আর নতুন করে কিছু সৃষ্টি হতো না। এই যে মানুষের দুঃখ, বেদনা, কষ্ট, ভালো লাগা, খারাপ লাগা সবই তো রয়েছে, সবই তো। এমন কোনো মানুষ নেই যে সবসময় সুখী, এমন কোনো মানুষ নেই যে সবসময় দুঃখী। এই সুখ দুঃখ তো চিরন্তন, কিন্তু এর মধ্যেও যে বারবার নতুনত্ব ফিরে আসে, প্রত্যেকটি মানুষের মন যে আলাদা, এটি কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে সুন্দর করে বলেছেন যে নব ইন্দ্রিয় নব হৃদয়ের ভিতর দিয়া, অর্থাৎ যখন একটি প্রজন্মের থেকে আরেকটি প্রজন্ম বহমান হয়, ঠিক সেই সময় নতুন করে আবার এইসব যে ইন্দ্রিয়ের যে বার্তা, বিভিন্ন হৃদয়ের থেকে হৃদয়ের যে বহমান প্রক্রিয়া, তা কিন্তু চলতে থাকে এবং আমরা নতুনভাবে নতুন সাহিত্যকর্মের সৃষ্টি দেখতে পাই এবং নতুনভাবে সেগুলি কিন্তু আমাদের হৃদয়ে নাড়া দেয়। কিন্তু ইহাকে পাওয়া যায় কেমন করিয়া, ইহাকে ধরিয়া রাখা যায় কি উপায়? এই অপরূপ মানুষ জগৎকে রূপ দিয়া পুনর্বার বাহিরে প্রকাশ করিতে না পারিলে ইহা চিরদিনই সৃষ্ট এবং চিরদিনই নষ্ট হইতে থাকে। কিন্তু এ জিনিস নষ্ট হইতে চায় না। হৃদয়ের জগৎ আপনাকে ব্যক্ত করিবার জন্য ব্যাকুল, তাই চিরকালই মানুষের মধ্যে সাহিত্যের আবেগ। এই যে একটি গান রয়েছে না, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। এই এত সুন্দর গানটি এখানে কিন্তু এই লাইনের মধ্যে কিন্তু সেই ভাবটিকেই বুঝিয়েছে যে এই জিনিস তো নষ্ট হতে চায় না। হৃদয়ের ভাব মানুষ সবসময় প্রকাশ করতে চায়। আমার যখন এই যে আমি সাহিত্যের তাৎপর্য প্রবন্ধটি আপনাদের সামনে আমার মনে কিভাবে লেগেছে এবং আমি পড়ে কিভাবে বুঝেছি, আমার হৃদয় থেকে তো এই কথাগুলো আসছে। আমার ভালো লেগেছে বলেই আপনাকে সেভাবে বোঝাচ্ছি, যদি খারাপ লাগে সেই জায়গাটাও আপনাকে বলবো। তো এই যে একটা আবেগ বা এই যে হৃদয় থেকে যে উঠে আসা কথাগুলো, এগুলো কিন্তু যদি আমরা বলা ছেড়ে দিই তাহলে তো এই প্রবন্ধর কোনো মানেই থাকে না। এটি কাগজের মধ্যে লেখা একটি লেখা হয়ে থেকে যাবে। কিন্তু যদি আমি এটাকে ব্যক্ত করিতে পারি তাহলে আপনার মনে সেটি নাড়া দেবে এবং আপনি আবার আপনার মধ্য দিয়ে সেটি অন্য কাউকে বোঝাবেন, তখন সেটি তার কাছে পৌঁছবে। এভাবেই কিন্তু এই যে একটা প্রসেস, এই যে সনাতন স্রোত, এটা কিন্তু বইতে থাকে। এরপরে সাহিত্যের বিচার করিবার সময় দুইটা জিনিস দেখিতে হয়। প্রথম, বিশ্বের ওপর সাহিত্যকারের হৃদয়ের অধিকার কতখানি। দ্বিতীয়, তাহা স্থায়ী আকারে ব্যক্ত হইয়াছে কতটা। অর্থাৎ বিশ্বের ওপর সাহিত্যকারের হৃদয়ের অধিকার, একটা যখন লেখা আমি লিখব তখন সেটি কতটা পাঠকের কাছে ছড়িয়ে যেতে পারে। কারণ এই যে আমরা যখন ধরুন গান শুনি, অনেকের তো বিভিন্ন ভাষায় গান রচিত হয়, সব গান আমরা সব ভাষা বুঝি না, কিন্তু সেখানে মূল কাজটা কি করে? সুর। এবার সুর যখন আমরা শুনি, হয়তো আমরা ভাষাটা বুঝছি না, কিন্তু সুর কিন্তু আমরা সেই সুরটা আমাদের এতই ভালো লাগলো যে সারাদিন হয়তো সেই লিরিক্সটা আমাদের মুখস্থ নেই বা আমরা পারছি না, কিন্তু সুরটা কিন্তু আমরা গুনগুন করে যাচ্ছি। এই যে এতটা ছড়িয়ে যাওয়ায় সুরটা এমনভাবে হৃদয়ে নাড়া দিল যে আমরা ভাষা না জানলেও সেই সুরটাকে কিন্তু একভাবে বয়ে নিয়ে চলেছি, কারণ ওই সুরটা আমাদের মনকে নাড়া দিয়েছে। তো তেমনই আমাদের দেখতে হয় যে বিশ্বের ওপর সাহিত্যকারের হৃদয়ের অধিকার কতখানি এবং তাহা স্থায়ী আকারে ব্যক্ত হইয়াছে কতটা। তো একজন যিনি সাহিত্য রচনা করছেন তিনি কতটা বিশ্ব সংসারে তার সাহিত্যকে ছড়িয়ে দিতে পারবেন এবং তার হৃদয়ে কতটা জায়গা রয়েছে যে তিনি সাহিত্য সৃষ্টি করবেন যা বিশ্ব সংসারে চিরায়ত হয়ে থাকবে। সকল সময় দুইয়ের মধ্যে সামঞ্জস্য থাকে না, যেখানে থাকে সেখানেই সোনায় সোহাগা। অর্থাৎ এমন রচনা হলো যে যিনি লিখলেন তিনি তো এমন সৃষ্টি করলেন যা সত্যিকারেরই একদম সোনার সঙ্গে তুলনা সেই লেখার, কিন্তু তা হয়তো কোনোদিনও প্রকাশই পেল না বা তেমনভাবে ব্যক্তই হলো না। আবার এমন অনেক লেখা রয়েছে খুব ব্যক্ত হয়, কিন্তু তার মধ্যে যে আরও যে রস দরকার ছিল তা হয়তো নেই। তো এই সামঞ্জস্যটা সবসময় একরকম থাকে না। তো যখন এই সামঞ্জস্য হয় তখন কিন্তু আমরা দেখি যে সেটি একদম সারা জীবনের জন্য বা গোটা সময় ধরে সেই জিনিসটি কিন্তু বা সেই লেখাটি কিন্তু চিরন্তন হয়ে যায়। কবির কল্পনা সচেতন হৃদয় যতই বিশ্বব্যাপী হয় ততই তাহার রচনায় গভীরতার আমাদের পরিতৃপ্তি বাড়ে।
ততই মানব বিশ্বের সীমা বিস্তারিত হইয়া আমাদের চিরন্তন বিহার ক্ষেত্র বিপুলতা লাভ করে। এবার আমরা একটু নিচে চলে যাই। প্রথম দিকে কবি মোটামুটি এখানে এরভাবে বুঝিয়েছেন যে সাহিত্য আসলে কি এবং সাহিত্যকে কিভাবে মানুষ রচনা করলে সেটি মানুষের মধ্যে পৌঁছবে এবং সাহিত্যকারকে কেমন হওয়া উচিত, আমরা যা বুঝছি এখান থেকে এখন অবধি আমরা তাই বুঝলাম। এরপরে রয়েছে যে মানস জগৎ হৃদয়ভাবের উপকরণে অন্তরের মধ্যে সৃষ্ট হইয়া উঠিতেছে, তাহাকে বাহিরে প্রকাশ করিবার উপায় কি? তাহাতে এমন করিয়া প্রকাশ করিতে হইবে যাহাতে হৃদয়ের ভাব উদ্রিক্ত হয়। হ্যাঁ, এখানে এই প্রশ্নটি অবশ্যই ওঠে যে সাহিত্য তো লেখা হবে, বুঝলাম, তো এবার এমন কিভাবে হৃদয়ের ভাবগুলোকে, এই উপকরণগুলোকে কিভাবে আমরা অন্তরের থেকে বহির্জগতে অর্থাৎ সাহিত্যটা আমরা সৃষ্টি করব কিভাবে, ওরকম সাহিত্য আমরা লিখব কিভাবে যাতে সেটি মানস জগতে হৃদয় ভাবের উপকরণে অন্তরে সৃষ্ট যে সাহিত্য তাহাকে আমরা প্রকাশটা করব কিভাবে, তাহাকে এমন করিয়া প্রকাশ করবে যাতে হৃদয়ের ভাব উদ্রিক্ত হয়। অর্থাৎ আমি মনে মনে একটি বিষয় ভাবলাম, সেটিকে আমার মনের ভাব এবং বহির্জগতের যে অভিজ্ঞতা তার সঞ্চয়ে আমি একটি রচনা তৈরি করলাম। এবার সেটিকে আমাকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যেন আমার হৃদয়ের ভাবটাও তার মধ্যে দিয়ে উদ্রিক্ত হয় বা সেটি বোঝা যায়। হৃদয়ের ভাব উদ্রেক করিতে সাজ সরঞ্জাম অনেক লাগে। পুরুষ মানুষের আপিসের কাপড় সাদাসিধা, তাহা যতই বাহুল্য বর্জিত হয় ততই কাজের উপযোগী হয়। মেয়েদের বেশভূষা, লজ্জাসরম, ভাবভঙ্গি সমস্ত সভ্য সমাজেই প্রচলিত। মেয়েদের কাজ হৃদয়ের কাজ, তাহাদিগকে হৃদয় দিতে হয় ও হৃদয় আকর্ষণ করিতে হয়। এই জন্য তাহাদিগকে নিতান্ত সোজাসুজি সাদাসিধা ছাটাছোটা হইলে চলে না। পুরুষদের যথাযথ হওয়া আবশ্যক, কিন্তু মেয়েদের সুন্দর হওয়া চাই। পুরুষের ব্যবহার মোটের উপর সুস্পষ্ট হইলেই ভালো, কিন্তু মেয়েদের ব্যবহারে অনেক আবরণ, আভাস, ইঙ্গিত থাকা চাই। অর্থাৎ এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পুরুষ এবং মহিলার মধ্যে যে পার্থক্য, যে পুরুষ মানুষের আপিসের কাপড় সাদাসিধা এবং মেয়েদের বেশভূষা, তাদের অলঙ্করণ সব কিছুই একটি আকর্ষণ করার মতন, এবং মেয়েদেরকে সবসময় পরিপাটি থাকতে হয়। আমরা দেখেছি যে ছেলেদের তুলনায় মেয়েরা সবসময় পরিপাটি থাকতে ভালোবাসে, সবসময় সেজে থাকতে ভালোবাসে। মেয়েদের যে ব্যবহারে অনেক আবরণ, আভাস, ইঙ্গিত থাকা চাই, এই কথাটির মধ্য দিয়ে তিনি সাহিত্যের দিক থেকেও কিন্তু এই কথাটি অনেকটাই খাটে। সাহিত্য আপন চেষ্টাকে সফল করিবার জন্য অলঙ্কারের, রূপকের, ছন্দের, আভাসের, ইঙ্গিতের আশ্রয় গ্রহণ করে। দর্শন বিজ্ঞানের মতো নিরলঙ্কার হইলে তাহার চলে না। অর্থাৎ এখানে বুঝলাম যে দর্শন বিজ্ঞান তাহলে কে? পুরুষ যারা আফিসের যে সাদাসিধে, অর্থাৎ দর্শন বিজ্ঞানে যতই কঠিন কঠিন কথা থাকুক বা যতই দর্শন শাস্ত্র থাকুক, সেখানে কিন্তু অলঙ্কারের কোনো ব্যাপার নেই। সেখানে তবুও সেটি কিন্তু আমাদের মনে প্রবেশ করে যদি দর্শন আপনারা বুঝতে পারেন। অনেক যে মানব দর্শন বা যা যা দর্শন রয়েছে, তো সেই দর্শন যদি আমরা বুঝতে পারি তো দর্শন বুঝেও অনেকটা ভালো লাগে। কিন্তু এই যে সাহিত্য তো এক ধরনের দর্শন। তো এই সাহিত্যের মধ্য দিয়ে যে যখন আমরা একটি সাহিত্য রচনা করব, আমি বললামই যে আমরা যদি জীবনানন্দের লেখা পড়ি, তো সেখানে বনলতা সেনে তিনি কি বলেছেন? পাখির নীরের মতন চোখ তুলে নাটোরের বনলতা সেন। তো পাখির নীরের মতন চোখ তুলে কথাটি শুনতে বেশ ভালো লাগে, কিন্তু আবার এরকমও মনে হয় যে পাখির নীরের মতন এটা আবার কেমন কথা? পাখির নীর বড় গোল এরকম, সেখানে চোখের সাথে পাখির নীরের কি সম্পর্ক হতে পারে? কিন্তু যখন আমরা সেটির অন্তর যে অর্থ, সেই অর্থ দেখতে গিয়ে আমরা বুঝতে পারবো যে পাখির নীর পাখিকে শান্তি দেয়। সে সারাদিন বাইরে ঘোরাফেরা করে এবং যখন সে সন্ধ্যা নেমে আসে তখন সে বাসায় ফিরে আসে, এবং সারাদিনের যে ক্লান্তি, সারাদিনের যে খাবারের খোঁজ এদিকে ওদিকে উড়ে এসে বেড়ায়, সেই যে সন্ধ্যায় সে বাড়ি ফিরে আসে সে তার শান্ত নীরে, সেখানে এসে সে পায় শান্তি। তেমনই লেখক জীবনানন্দ দাশ সেই নাটোরের বনলতা সেনের চোখে কিন্তু শান্তির খোঁজ পেয়েছিলেন। তাই এখানে দেখুন কি সুন্দর একটি অলঙ্কারের সাহায্যে তিনি নাটোরের বনলতা সেনের চোখকে পাখির নীরের সঙ্গে তুলনা করেছেন, এবং যখন আমরা এর অর্থটি বুঝলাম
তখন কিন্তু আমাদের মনে সারা জীবন এই কথাটি বসে গেল যে পাখির নীড়ের মতন চোখ তুলে নাটোরের বনলতা সেন। এটি আর আমরা কোনোদিনই ভুলব না যে এত সুন্দর তিনি উপমা ব্যবহার করেছেন। তো এরকমই সাহিত্য আপন চেষ্টাকে সফল করিবার জন্য অলঙ্কারের রূপকের ছন্দ, আমি তো পড়লামই জায়গাটি, যে সাহিত্য নিজেকে বিভিন্ন অলঙ্কার রূপক ছন্দ এগুলির মাধ্যমে নিজেকে আরো সুন্দর করে তোলে। অপরূপকে রূপের দ্বারা ব্যক্ত করিতে গেলে বচনের মধ্যে অনির্বচনীয়তাকে রক্ষা করিতে হয়। নারীর যেমন শ্রী এবং হ্রি, সাহিত্যের অনির্বচিতটাও সেইরূপ। তাহা অনুকরণের অতীত, তাহা অলঙ্কারের অতিক্রম করিয়া ওঠে, তাহা অলঙ্কারের দ্বারা আচ্ছন্ন হয় না। অর্থাৎ এই যে অপরূপকে একটা অপরূপ বিষয়, আমি বললাম যে মানে বারবার একই কথাই কিন্তু উঠে আসে যে একটি সাহিত্য তাকে অপরূপ, তার যে ভাব, একটা সাহিত্য যখন রচনা হচ্ছে লেখকের মধ্যে যে ভাব কাজ করে, যে হৃদয়ের রস কাজ করে, সেটি তো অপরূপ। এবং তাকে যে রূপ দেওয়া, তাকে পাঠকের কাছে তুলে ধরা, কারণ মনের ভেতরে যা রয়েছে এবং প্রকাশ করা দুটির মধ্যে কিন্তু বিস্তর তফাৎ রয়েছে। এবং লেখক কিভাবে লিখবেন এবং সেটি পাঠকের কাছে কিভাবে পৌঁছবে, এই যে রাস্তাটি, এটি কিন্তু বেশ জটিল। যদি সহজভাবে লেখক যা বোঝাতে চেয়েছেন তা যদি পাঠকের মনে সেভাবেই প্রবেশ করে তাহলে রাস্তাটি সরল। কিন্তু আমরা অনেক সময় দেখি যে লেখক লিখেছেন একরকম, পাঠক বা সমালোচক সেটিকে তার নিজের ভাবনায় অন্যরকমভাবে নিচ্ছে। তো এরকম কিছু কিছু ব্যতিক্রম অবশ্যই রয়েছে। তো এই যে অপরূপকে যে রূপ দেওয়া, এটি কিন্তু খুব কঠিন একটি কাজ। এবং এই যে নারীর যেমন স্ত্রী এবং হ্রি, সাহিত্যেরও কিন্তু সেরকমই ব্যাপার। অর্থাৎ নারীর যে স্ত্রী, নারীর যে সৌন্দর্য, নিজের নিজস্ব যে সৌন্দর্য, তবুও তাকে সমাজে নিজের সৌন্দর্যের ওপরেও যে একটা সৌন্দর্যের প্রলেপ দিতে হয়, তাকে সেই সমাজে, জানি না এই কথাটির ঠিক কীভাবে আপনাদের বোঝাবো, যাই হোক সেই সমাজের যে সৌন্দর্য, অর্থাৎ একটি নিজস্ব সৌন্দর্যের ওপর যে আরেকটি সৌন্দর্যের প্রলেপ, সেরকমই কিন্তু এই অন্তরের সৌন্দর্য দেখার আগে কিন্তু বাইরের যে সৌন্দর্য তাকে অনেক, যেমন ওই কথাটি রয়েছে না যে পেহলে রূপধারী ফির গুণ বিচারি, তো সেরকম আগে যেমন রূপটা, তারপরে কি গুণ আছে তার, তাই। আবার এটির উল্টা এরকমও হয় যে কোনো বইকে তার কভার দেখে জাজ করা উচিত নয়। তো দুটোর বিপরীত কথা, আবার পরিপূরকও বলা যেতে পারে। তা যাই হোক, ভাষার মধ্যে ভাষাতীতকে প্রতিষ্ঠিত করিবার জন্য সাহিত্য প্রধানত ভাষার মধ্যে দুইটি জিনিস মিশাইয়া থাকে, চিত্র এবং সঙ্গীত। আচ্ছা, এবার এই যে ভাষার মধ্যে, অর্থাৎ আমি যখন ভাষাটা, একটি লেখাকে আমি সাহিত্যের আকারে প্রকাশ করছি, তখন যে ভাষা ব্যবহার করছি সেই ভাষাকে যাতে সেটি যাতে পাঠক মনে এমনভাবে ঢুকে যায়, আমি বললামই যে একটি সঙ্গীত বা একটি চিত্র সেটি অনেকটাই সহজ করে তোলে। আমরা যখন পথের পাঁচালী পড়ি, সেই যে দৃশ্যটি, যে অপু এবং দুর্গা প্রথম রেল দেখতে ছুটে আছে সেই কাশবনের মধ্য দিয়ে, তো ওই যে একটি দৃশ্য, তা কিন্তু আমরা তো দেখিনি সেখানে দাঁড়িয়ে যে দুই ভাই বোন এইভাবে ছুটে যাচ্ছে, কিন্তু সেই যে পড়ার সময় যে মনের মধ্যে যে একটি চিত্র কল্পনা হলো, এবং তার সাথে যে সিনেমাও রয়েছে, সেই সিনেমাতেও যে সেই চিত্রটি রয়েছে, তখন সেই চিত্র কিন্তু আমাদেরকে আরও সেই জিনিসটিকে উপলব্ধি করতে কিন্তু আরও সহজ করে দেয়। এবং সঙ্গীতের কথা তো আমি আগেই বললাম যে অন্যান্য যে কোনো ভাষায় যা কিছুই রচনা হোক, সেটি যখন সুর পায়, সেই সুরটি যদি পাঠক বা শ্রোতার কানে যদি ভালো লেগে যায়, তাহলে ভাষা যাই হোক, সেই সুর কিন্তু চিরজীবন তার মনকে নাড়িয়ে দিয়ে যাবে। কথার দ্বারা যাহা বলা চলে না, ছবির দ্বারা তাহা বলিতে হয়। সাহিত্যের এই ছবি আঁকার সীমা নেই, উপমা তুলনা রূপকের দ্বারা ভাবগুলি প্রত্যক্ষ হইয়া উঠিতে চায়। এইখানে আবার তিনি সেই কথাটিকে যেহেতু বলেছেন যে চিত্র এবং সঙ্গীতে, সেই ব্যবহার সম্পর্কে বললেন। এরপরে আমরা আরেকটু এগিয়ে যাই। এই ধরাবাঁধার অতীত বিচিত্র মানব চরিত্র, সাহিত্য ইহাকে অন্তর্লোক হইতে বাহিরে প্রতিষ্ঠিত করিতে চায়। অত্যন্ত দুরূহ কাজ, কারণ মানব চরিত্র স্থির নহে, সুসংগত নহে, তাহার অনেক অংশ, অনেক স্তর, তাহার সদর অন্দরে অবারিত গতিবিধি সহজ নহে। তাছাড়া তাহার লীলা এত সূক্ষ্ম, এত অভাবনীয়, এত আকস্মিক যে তাহাকে পূর্ণ আকারে আমাদের হৃদয়গম্য করা অসাধারণ ক্ষমতার কাজ। ব্যাস, বাল্মীকি, কালিদাসগণ এই কাজ করিয়া আসিয়াছেন। অর্থাৎ আমরা এখানে তিনি উদাহরণ দিয়েছেন ব্যাসদেব, বাল্মীকি, কালিদাসের, তাদের যে লেখা,
সেই লেখা আমরা জানি যে সেগুলি কতটা প্রাণবন্ত, এবং তাদের রচিত মহাভারত, রামায়ণ যুগের পর যুগ ধরে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে পাঠ হয়, এবং এখনও সেইভাবেই সমাদৃত করি আমরা সেই সব লেখাকে। তো এই যে যুগের পর যুগ ধরে, আমি বারবার বলছি, যুগের পর যুগ ধরে একটি লেখাকে বয়ে নিয়ে যাওয়া বা সেই সাহিত্যকর্মটিকে টিকিয়ে রাখা, তা কিন্তু সত্যি অনেকটাই কষ্টের কাজ, এবং ভীষণভাবে এটির জন্য সাধনা করতে হয়। তো এই যে মানব চরিত্রের যে অন্তর্লোক, তাও তো সহজ নয়। প্রত্যেকটি মানুষের মন কিন্তু আলাদা, প্রত্যেকটি মানুষ নিজের নিজের মনে কি চায় তা বলা কঠিন। একজন মানুষের কাছে যেই ব্যাপারটি সহজ, সেই কাজটি অন্যের কাছে খুবই কঠিন। তো এই যে বিস্তর পার্থক্য প্রত্যেকটি মানুষের সঙ্গে মানুষের, তো এখানেই কিন্তু একটি সাহিত্যিকের সাহিত্যকর্ম শ্রেষ্ঠ হয়ে ওঠে যখন তিনি এই অত্যন্ত কঠিন কাজটাকে সহজের মতন করে ফেলতে পারেন। এইবার আমাদের সমস্ত আলোচ্য বিষয়কে এক কথায় বলিতে গেলে এই বলিতে হয় সাহিত্যের বিষয় মানব হৃদয় এবং মানব চরিত্র। প্রথম থেকে তিনি এই কথাই বলে এসেছেন, এবং এখন তিনি আলোচ্য বিষয়টিকে ছোট করে আনার জন্য মানব হৃদয় এবং মানব চরিত্রকে বললেন। কিন্তু মানব চরিত্র এটুকুও যেন বাহুল্য বলা হইল। বস্তুত বহিঃপ্রকৃতি এবং মানব চরিত্র মানুষের হৃদয়ের মধ্যে অনুক্ষণ যে আকার ধারণ করিতেছে, যে সঙ্গীত ধ্বনিত করিয়া তুলিতেছে, ভাষারচিত সেই চিত্র এবং সেই গানই সাহিত্য। আচ্ছা, এই জায়গাটি বোঝাতে হলে আমি একটি উদাহরণ দিই। আদর্শ হিন্দু হোটেল, অনেকেই নাম শুনেছে উপন্যাসটি, এবং অনেকেরই আমি আশা করি পড়া আছে। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে কালজয়ী সৃষ্টি আদর্শ হিন্দু হোটেল, সেখানের যে মূল চরিত্র হাজারি ঠাকুর, যিনি স্বপ্ন দেখতেন আদর্শ হিন্দু হোটেল বানাবেন, তার নিজের সেই হোটেল হবে, এবং তিনি প্রথমে একজন বামুন রাঁধুনি ছিলেন, খুব সম্ভবত বেচু চক্রবর্তী হোটেলে। সেখানে তিনি তার মাইনাও কম ছিল এবং তার জীবন ভীষণ কষ্টের ছিল, এবং ধীরে ধীরে তিনি তার এই প্রতিকূল জীবনযাত্রাকে কিভাবে একটি স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে ফিরিয়ে আনছেন, এবং আস্তে আস্তে তার যে উন্নতি হচ্ছে, তিনি যে তার মনে যে আশাটা ছিল যে তিনি নিজের একটি আদর্শ হিন্দু হোটেলটির নাম যে তিনি দেবেন আদর্শ হিন্দু হোটেল, এই স্বপ্নটিতে তিনি গোটা উপন্যাস ধরে আমরা দেখছি তার মনে প্রথম থেকে একটি স্বপ্ন ছিল যে তার নিজের একটি হোটেল হবে, এবং সেই হোটেলের নাম হবে আদর্শ হিন্দু হোটেল। তো এই হিন্দু হোটেল বানানোর জন্য তার যে বরাবর গোটা জীবন ধরে যে একটি লড়াই, সেই লড়াইকে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই উপন্যাসের মধ্য দিয়ে তুলে ধরেছেন। এবং সেই উপন্যাস যখন আপনি পড়বেন, আপনার মনে কিন্তু সেই বেচু চক্রবর্তীর হোটেলের যে রান্নাঘর, সেই রান্নাঘরে যে হাজারি ঠাকুর রান্না করছেন, তার যে কষ্টের জীবন, যে একটি আপনার চোখের সামনে সেই চিত্র ভাসবে, এবং যখন সে চিত্র আপনি কল্পনা করতে পারবেন, আপনি কোথাও গিয়ে সেই চিত্রের মধ্যে এমনভাবে হারিয়ে যাবেন যখন আপনি আর এই বাস্তব যে পৃথিবী তার থেকে অন্য জগতে চলে যাবেন। এবং সেখানেই সাহিত্যিকেরও সার্থকতা যে তিনি আপনাকে সেই জগতে নিয়ে যেতে পারছেন, বিচরণ করাতে পারছেন। রোজ দিনে যে ক্লান্তিময় জীবন, এই সাহিত্য আমরা কেন পড়ি? মনকে আনন্দ দেওয়ার জন্য, সমস্ত কিছু দুঃখ কষ্ট ভুলে একটু ভেতরের যে রস, আমাদের হৃদয়বৃত্তির যে রস, তা একটু তার থেকে আনন্দ পাওয়ার জন্যই কিন্তু আমরা এইসব সাহিত্য পড়াশুনো করি। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তাই বোঝাতে চেয়েছেন যে ভাষার দ্বারা যে চিত্র আমাদের সামনে, কল্পনায় যে চিত্র চলে এবং যে সঙ্গীত আমরা শুনতে পাই, তাই হচ্ছে ভাষাতীত সাহিত্য। অর্থাৎ যে সাহিত্য রচনা হলো এবং তা ভাষায় প্রকাশ হওয়ার পরে যখন সেটি ভাষাতীত হয়ে গেল, যে আর আমার এই এটাকে আর বলে বোঝানো যাবে না এই অনুভূতিটা কি, তখনই কিন্তু সাহিত্যের সার্থকতা হয়ে গেল। ভগবানের আনন্দ প্রকৃতির মধ্যে মানব চরিত্রের মধ্যে আপনাকে আপনি সৃষ্টি করিতেছে, মানুষের হৃদয় ও সাহিত্যে আপনাকে সৃজন করিবার, ব্যক্ত করিবার চেষ্টা করিতেছে। এই চেষ্টার অন্ত নাই, ইহা বিচিত্র। কবিগণ মানব হৃদয়ের চিরন্তন চেষ্টার উপলক্ষ মাত্র। এখনই আমি বললাম যে এই যে হাজারি ঠাকুরের যে আমি উদাহরণটি দিলাম, তিনি যে সারা জীবন ধরে যে এই যে তার যে একটা জীবনের যে ক্রাইসিস,
যেই ক্রাইসিসের মধ্য দিয়ে তিনি প্রথম থেকে তার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যে তার লড়াই, এবং তিনি যে শেষ পর্যন্ত হিন্দু হোটেলটি বানাতে পারছেন, এই যে গোটা জীবনের যে একটি সংগ্রাম তার, যখন আমরা উপন্যাসটা পড়ি তখন কিন্তু স্বাভাবিকভাবে কোথাও গিয়ে আমরা হাজারি ঠাকুর হয়ে যাই, এবং হাজারি ঠাকুরের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রাকে নিজের জীবন বানিয়ে ফেলি, এবং বাস্তব জীবনের যে পরিবেশ প্রকৃতি, তখন বা আমি বাস্তবে আমি কোন মানুষ, আমি যেমন শ্রেয়সী, এই শ্রেয়সীকে কিন্তু আমি ভুলে যাই, আমি তখন হয়ে যাই হাজারি ঠাকুর পড়তে পড়তে। এবং সেখানে গিয়ে আমি এমন এক ক্ষেত্রে বিচরণ করি, সেই লেখাটি পড়ে আমার মনের ভেতর যেমন কষ্ট হয়, এবং সেই কষ্টের থেকেই কিন্তু একটি আনন্দ আসে, এবং সেই আনন্দই আমার মনকে এতটাই নাড়া দেয় যে সেটি আমার কাছে একটি চিরন্তনভাবে, সেই লেখাটি আমার কাছে এমনভাবে চলে আসে যেন সেটি আমি আর কোনোদিন না ভুলে যাই। তো আদর্শ হিন্দু হোটেল আমার ভীষণ প্রিয় একটি উপন্যাস, এবং আপনারা যারা পড়েননি অবশ্যই পড়ে দেখবেন। কেন এইটি কালজয়ী সৃষ্টি তার, তা আমি এখানেই মানে রবীন্দ্রনাথই বলছেন যে যা ভাষায় প্রকাশ করা যায় না। তো এই যে আমার যে হাজারি ঠাকুর হয়ে ওঠা উপন্যাসটি পড়াকালীন, এটি কিন্তু মানব চরিত্র সবসময় চায় যে নিজেকে, নিজের এই যে একটা কষ্টময় জীবন, মানুষের বললাম কোনো মানুষই পুরো সুখী না, কোনো মানুষই পুরো দুঃখী না, তো এই রোজকার জীবন থেকে বেরিয়ে সাহিত্য পড়ে মানুষ যে মনকে আনন্দ দেয়, এটি নতুন জগতে বিচরণ করার যে সুযোগ পায়, সেটি কিন্তু সাহিত্যই এনে দেয়। এবং এই চেষ্টাটিকেই যাতে মানুষ এই চেষ্টাটি করতে পারে, তা কিন্তু কবিগণরাই মানব হৃদয়ের চিরন্তন চেষ্টার উপলক্ষ মাত্র, অর্থাৎ যারা সাহিত্য সৃষ্টি করে তারা একটা উপলক্ষ। আসলেই পুরোপুরি সব কিছুই রবীন্দ্রনাথ বারবার বললেন মানব হৃদয় এবং মানব চরিত্রের জন্য। ভগবানের আনন্দ সৃষ্টির আপনার মধ্য হইতে আপনি উচ্চারিত, মানব হৃদয়ের আনন্দ সৃষ্টি তাহারই প্রতিধ্বনি। এই জগৎ সৃষ্টির আনন্দ গীতের ঝঙ্কার আমাদের হৃদয় বিনা তন্ত্রীকে অহরত স্পন্দিত করিতেছে। এই যে মানস সঙ্গীত, ভগবানের সৃষ্টির প্রতিঘাতে আমাদের অন্তরের মধ্যে সেই যে সৃষ্টির আবেগ, সাহিত্য তাহারই বিকাশ। বিশ্বের নিঃশ্বাস আমাদের চিত্তবংশীয়র মধ্যে কি রাগিনী বাজাইতেছে, সাহিত্য তাহাই স্পষ্ট করিয়া প্রকাশ করিবার চেষ্টা করিতেছে। সাহিত্য ব্যক্তিবিশেষের নহে, তাহা রচয়িতার নহে, তাহা দৈববাণী। বহিঃসৃষ্টি যেমন তাহার ভালো মন্দ, তাহার অসম্পূর্ণতা লইয়া চিরদিন ব্যক্ত হইবার চেষ্টা করিতেছে, এই বাণীও তেমনি দেশে দেশে ভাষায় ভাষায় আমাদের অন্তর হইতে বাহির হইবার জন্য নিয়ত চেষ্টা করিতেছে। অর্থাৎ এই যে ভগবানের আনন্দ সৃষ্টি আপনার মধ্য হইতে আপনি উৎসারিত, অর্থাৎ ভগবান আমাদের মধ্যে যে আনন্দ দিয়েছেন, সেই আনন্দ মানব হৃদয়ের মধ্যেও যে আনন্দ সৃষ্টি তাহারই প্রতিধ্বনি। অর্থাৎ ভগবানের দেওয়া আনন্দটি, সেই আনন্দ কিন্তু মানব হৃদয়ের থেকেও যে আনন্দ আমরা যে দেখতে পাচ্ছি, কোনো রচনা পড়ে আমরা যে আনন্দ পাচ্ছি, তা কিন্তু ভগবানেরই দেওয়া। এবং সেখানেই রবীন্দ্রনাথ এই কথাটি এত সুন্দর লিখেছে যে সাহিত্য ব্যক্তি বিশেষের নহে, তাহা রচয়িতার নহে, তাহা দৈববাণী। অর্থাৎ সাহিত্য কিন্তু কোনো বিশেষ ব্যক্তির জন্য যে আদর্শ হিন্দু হোটেল শুধু আমার জন্যই লেখা হয়েছে বা আমার মনকেই খুশি করবে, অন্য কারো মনকে খুশি করবে না, এ কিন্তু নয়। সাহিত্য হয়ে গেছে পুরো বিশ্বের জন্য, যা একটি দৈববাণী। অর্থাৎ ভগবানই মনে হয় যে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, তার হৃদয়ের যে বিভিন্ন ভাব, যে বিভিন্ন দরজা রয়েছে তা খুলে তার মনের অনুভূতিকে জাগরণ করার জন্য ভগবানই যেন দৈববাণী সাহিত্যের মধ্য দিয়ে চিরন্তনভাবে বয়ে নিয়ে চলেছেন। এবং এই বাণীও তেমনি দেশে দেশে ভাষায় ভাষায় আমাদের অন্তর হইতে বাহির হইবার জন্য নিয়ত চেষ্টা করিতেছে। অর্থাৎ এই যে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে যত সাহিত্য সৃষ্টি হচ্ছে, সব কিছুই কিন্তু একটি মানে ছন্দে বাঁধা, এবং এই ছন্দ যেদিন ভেঙে যাবে সেদিন কিন্তু সব কিছু থেমে যাবে। অর্থাৎ সাহিত্য এমন একটা রস, বা এই সাহিত্য না থাকলে মানুষের যে বেঁচে থাকার যে কারণ, আমরা পৃথিবীতে তো কেবল কাজ করার জন্য আসি না, আমাদের মনকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু এই যে সাহিত্যের যে সৃষ্টি হয়েছে, তা কিন্তু সত্যি দৈববাণী, তা সত্যি ভগবান প্রদত্ত। ভগবান যেমন প্রকৃতি দিয়েছেন, ভগবান যেমন মানুষ বানিয়েছেন, ভগবান যেমন এই গাছপালা সব কিছু সৃষ্টি করেছেন, তেমন এই যে সাহিত্যের যে সৃষ্টি, তাও কিন্তু ভগবানেরই দেওয়া। এবং এই সাহিত্য এমন বস্তু যা
মানুষের মনকে এই বহির্জগৎ থেকে অন্তর্জগতের যে পার্থক্য তা বোঝায়, এবং মানুষ যা বাস্তবে করে উঠতে পারে না, যে স্বপ্নগুলো সে অন্তরের মধ্যে দেখে, তাই কিন্তু সাহিত্যের মধ্যে দিয়ে প্রকাশ পায়, এবং তার যে মনের যে ভাব এবং বহির্জগতের যে অভিজ্ঞতা, এই দুটোর মিশেলেই কিন্তু আসলে সাহিত্যের সৃষ্টি হয়। তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই সাহিত্যের তাৎপর্য প্রবন্ধটি পড়ে বুঝতে পারলাম যে সাহিত্যের আসলে তাৎপর্য কী, সাহিত্য আমরা কেন পড়বো এবং সাহিত্য কেন সৃষ্টি হয়, এবং সাহিত্যের সংজ্ঞাটাই বা কী। তো সমস্ত কিছু এখানে আলোচনা করলাম, আমি যতটা পারলাম চেষ্টা করলাম। আপনারা এই প্রবন্ধটি আবারও পড়বেন, এবং আপনাদের মনে কিভাবে এই প্রবন্ধটি ব্যক্ত হচ্ছে, আপনারা কিভাবে বুঝতে পারছেন, অবশ্যই আপনারা হয়তো আরও অন্যভাবেও বুঝতে পারবেন। তো এটাই কিন্তু প্রসেস, এই যে আমি একরকমভাবে বোঝালাম, আপনি একরকমভাবে বুঝবেন, এটাই কিন্তু প্রসেস। কারণ মানব হৃদয় কিন্তু সকলের এক নয়, সেটি এক একজনের এক এক রকম। তো অবশ্যই আমাকে জানাবেন আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগেই পেয়ে যাবেন। এবং আজকের মতন এই পর্ব আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।